আমার সাথে একত্রিত করেছে, তার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা জানেন যে আমি সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে যে সামাজিক অ্যাওয়ারনেস তৈরি হয় এবং সমাজে যেসব বিশৃঙ্খলা তৈরি হয় অথবা আমাদের এই ভার্চুয়াল জগতে যত আলোচিত এবং সমালোচিত ঘটনা হয় সবগুলো ঘটনা নিয়ে আমি তথ্য উপাত্ত সহ চুলচেরা বিশ্লেষণ করতে চাই। কখনো আমি একা করি, বিভিন্ন আপনারা জানেন যে আমার 100 জনের একটি টিম আছে সারা বাংলাদেশে, সেই টিমের সদস্যরা আমাকে তথ্য উপাত্ত দেয় বা অনেক সময় চেষ্টা করি যে এইরকম ভাবে আজকে যেভাবে শাহজাহান সাহেব আমাদের এখানে এসেছেন, সাথী এসেছেন, তারা আমার অনুষ্ঠানে আজকে আমি আনতে পেরেছি। চেষ্টা করবো আগামী দিনে এভাবে সবাইকে এনে আপনাদেরকে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছে। শাহজাহান ভাই, কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম সাথীর সঙ্গে, সাথী বলছিল যে তার সাথে আপনার পরিচয় হয়েছে যে তারা একটা স্টপেজে দাঁড়িয়েছিল গাড়ির জন্য, সেখানে আপনি হুন্ডা নিয়ে এসেছেন এবং হচ্ছে গিয়ে তখন তাদের নাম্বারটা নিয়েছেন। এই ব্যাপারে আপনি যেহেতু দুজন আছেন একটু যদি ক্লিয়ার করতেন আপনি কিভাবে তাদের নাম্বারটা পেলেন। আমার প্রথম পরিচয় ওর সাথে হলো হোটেল রাজু, মানে আমি যেটা বলবো একদম সত্য কথা। জি জি বলেন, জাতিকে সত্য জানানোর জন্য কিন্তু আমি দুজনকে আনছি এবং অনুরোধ করছি যে ভাই প্রথম দিনটা আমি যখন জেলখানা থেকে বাইর হই, জি আমি একদিন ছিলাম, আমার ওইখান থেকে নিয়ে চলে গেছিল আমাকে নগদা বাড্ডা। জি, তো বাড্ডার যখন যাদের বাসায় গেছিলাম খেস্তির বাসায়, আমি এক রাত্র ছিলাম ওইখানে, পরের রাত্র চলে আসছিলাম বাবুবাজার। জি, তো বাবুবাজার যখন চলে আসছি, আসার পরে ওই সময় ছিল বাবুবাজারে উরুস চলতেছে। এরপরে আপনার কমিশনার আছে এখানকার কাউন্সিলর, তো কাউন্সিলরে বৈশা ওরা আমার কাছে সবকিছু ছেড়ে দিচ্ছে। আমি জেলখানা থেকে এসে পাক পবিত্র হই, বুঝতে পারছেন? তো পাক পবিত্র হয়ে আসছি, আমি আর এগুলি যাবো না, আপনার জন্য ভালো জায়গা এসে আসেন। তো আমার নিয়ে হোটেল রাতিয়াতে মানে বিবারিয়া উঠে আমাকে ওইখানে রাখলো। রাখার পরে ওরা মদ খেলো, চলে আসলো। পট করিয়া আমার একটা রুমে নিয়ে দিল, গিয়ে দেখলাম এই সাথী ওই রুমে আরেকটা মেয়ে আছে, তার সাথে নাম হইলো মিম। দুইটা মেয়ে আমাকে দেখা ওই মেয়েটা তার সাথে কথা বলতেছিল, তখন ওই মেয়েটা ওইখান থেকে চলে গেছে, বুঝতে পারছেন? তো ওরা মনে করছে কি যে আমি যখন এত বছর পরে জেলের টেনে বাড়িয়েছি তাহলে তাকে একটা ভালো উপহার দিই, যারা আমাকে নিয়ে আসছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, তখন এর সাথে পরিচয়। আমি বললাম তুমি এই রাস্তায় কি জন্য আসছো? তখন বললো দেখেন আমার মা অসুস্থ, আমার বাবার একটা বিয়ে করছে, তারা নাকি বিলাই পালে। আচ্ছা, তখন সে কি বললো কি খাবে, যে বিরিয়ানি আনেন, এক প্যাকেট বিরিয়ানি তার জন্য আমার, বিরিয়ানিটা খাইলো, বিলের জন্য কিছু রেখে, বুঝতে পারছেন? ওইখান থেকে গেল আমার তার সাথে পরিচিত নাম্বার দেওয়া, যে ভাই আপনি যদি পারেন আমাদেরকে উপকার করে দিবেন। আমার মারা যত অত্যন্ত অসুস্থ, বুঝতে পারছেন কথাটা? কারণ আমি কথাগুলি বলতে চাইছিলাম না, বাধ্যতামূলক আমি কথাগুলি বলতেছি, বুঝতে পারছেন? আপনার চুপ থাকেন। আচ্ছা, আপনার কথা বলেন, আপনি কথা বলবেন না, চুপ থাকেন। আচ্ছা, এবার আমাকে একটু বলছেন, উনি যে অভিযোগ দিল এই অভিযোগ কি সত্য? সে কি বলবে এটা সত্য? আচ্ছা ঠিক আছে, দুইজনে চুপ থাকেন, আমি আবার অন্য কথা বলছি। যাই হোক, আমরা পরিচয় পর্বটা ধরেন হচ্ছে কি এখন ঘোলাটে হয়ে যাচ্ছে। এখন শুনেন, এখন এটা পরে কোর্ট যখন আমি যখন ওরা যখন আমার নামে কাজ পরিচয় পর্ব নিয়ে আমরা আমি আসছি, আমরা কথা বলছি তো, অবশ্যই শুনবো। আমরা একটু একটু করে আসি। আমরা পরিচয় পর্বটা শুনলাম, ও একরকম বলছিল, উনি হঠাৎ উত্তেজিত হয়ে আরেক রকম ভাবে বললেন, ও আবার এটা অস্বীকার করলো। বিচারের ভার যেহেতু দুজন সামনাসামনি, বিচারের ভার আপনাদের উপরে। এবার আরো কিছু কথা বলতে চাচ্ছেন শাহজাহান সাহেব, চলেন আমরা সেই কথা শুনি। জি বলেন, তার কি বলতে চাচ্ছেন? তখন এখান থেকে পরিচয়ের পরে তো একদিন সে আমাকে ফোন দিল, কারণ এই কথাটা মানে চিঠির যে কথাটা হয়েছিল সেই কথাটা মানে আমি যখন উকিল সাহেবকে বললাম যে দেখেন এটা বলা যাচ্ছে না, কারণ এটা কোর্ট থেকে এটা কিভাবে বলবেন, এটা নিজের কাছে একটা খারাপ লাগে। হ্যাঁ, তা আপনি বলবেন মানে অন্য একটা ভাষায় আমি একটা বলে দিই যে ঠিক আছে আপনি বলে দেন। আমি তখন কাগজপত্র নিয়ে আসি, যদি উনি আমাকে বলতো আমি সব ডকুমেন্টস নিয়ে আসতাম। এখন আমি একটা আপনাকে প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন না সামাজিকভাবে, কথাটা ও জানলো কিভাবে?
ও যখন ইন্টারভিউ দিছে বিভিন্ন পোর্টালে, ও কিন্তু বলছে যে গাড়ির জন্য দাঁড়ায় ছিল ওইখানে, টাকা নিয়ে মেয়েটা চলে গেছে। এবং অনেক মিডিয়া যখন আপনাকে প্রশ্ন করছে যে ভাই ওর সাথে আপনার পরিচয় কিভাবে, তো আপনি বলছেন যে গাড়িতে একটা ব্যাগ পাইছেন, অনেক জায়গায় বলছেন যে আচ্ছা যাই হোক, ওই যে বললেন একটু আগে বলে যে উকিল বলছে যে ভাই ভালো কথা বলেন, কিন্তু এই কথাটা এই মেয়েটা জানলো কিভাবে যে আপনার উকিল ওই পচা কথাটা, মানে আমরা যেটা উচ্চারণ করতে চাচ্ছি না, আপনিও চাচ্ছিলেন না, ওই কথাটা না বলে এই কথাটা বলেন, এইটা ও জানলো কিভাবে? আপনার কাছে কি মনে হয়? মানে আপনি মনে করেন যে একটা কথা আমার আর আপনার মধ্যে, আমি আপনার লয়ার, তখন আমি আপনার বললাম যে ভাই পচা কথাটা বলেন না, এই কথাটা বলেন, এটা তো আর ওর জানার কথা না যে সিএনজি স্টেশন আপনাদের পরিচয়। আমি সেই প্রশ্নই করতে চাচ্ছি। আচ্ছা জি, পরে বলেন আপনি, পরে কথা। তারপর ও আসলো আর সাথে আর একটা মেয়ে আসলো। ভাই একটু ক্যামেরার দিকে একটু এইভাবে, কারণ এটা ডাইরেক্ট ইয়া চলতেছে, একটু ক্যামেরার দিকে। ও আসলো আর ওর সাথে মেয়ে আসলো, নাম হলো মিম। ওই হোটেলে যে মেয়েটা ছিল, তো আইসা প্রথম তো দিকে আমি ফোন দিল, হে ভাইয়া আপনি কোথায়, আমরা তো আসতাম পারতেছি না। আমি বললাম আমি দোকানে, একটু আসেন তো, কোন জায়গাতে আসবো? আমি তো ঠিক আছে তোমরা এইভাবে আসো, বুঝতে পারছেন? আমি একদম মরা মার কসম খেয়ে বলতেছি কথাটা, মিথ্যা বলতেছি না। আমার মা মারা গেছে, আমার মার দুধের কসম, আমি একটু মিথ্যা বলবো না, আর যেটা সত্য ঠিক আমি এটাই বলবো। তখন আমি গেলাম ওদেরকে রিসিভ করে আনতে, তো বললাম যে তখন হাইটেই চলে আসলাম। আইসা বললো কি যে ভাই হয়তো আপনার দোকান এটা দেখলো, হ্যাঁ তো রুম আছে না? হ্যাঁ আছে, বাসা আছে, চলো বাসায় যাও। তখন ওরা দুইজন বাসায় গেল, তোমার জিজ্ঞেস করবো, ওরা গেল বাসায় দুইজন, গিয়া বলে যে কি আছে, হ্যাঁ যে কি তোমরা কি চাচ্ছ? কবে গরু মাংস ভাত খেয়ে না, গরু মাংস দিয়ে অনেক দিন ভাত খেয়ে না। তখন আমি বললাম যে ফ্রিজে মাংস আছে। তখন আমার রুমে কিন্তু ফ্রিজ, সুকেস, আলনা, ডাইনিং টেবিল এমন কোন জিনিস নাই যে না ছিল না। মানে একটা সংসার কিন্তু আমি এবং ওই ছেলেটা, আমার কাজের ছেলেটা থাকে, এমন কোন জিনিস নাই যে এখানে ছিল না। টিভি থেকে দইরা, ওয়েফার থেকে দইরা, মানে ফ্রিজ থেকে দইরা, মানে যত কিছু লাগে, একমাত্র ছিল না খালি ইয়ার এসি রুম। কথাটা বুঝতে পারছেন? তখন আচ্ছা আরেকটা ছোট্ট আপনার আমি প্রশ্ন করি, তারপর ওরে প্রশ্ন করবো। আপনি ধরেন হচ্ছে কি ওর মোবাইল নাম্বারটা তো ওই দিন যে জায়গা থেকে ওর সাথে পরিচয় ধরে নিলাম, ওইখানে পাওয়ার পরে ওকে কয়বার ফোন করছেন আপনার ধারণা একটু যদি মনে পড়ে? আপনার বাসায় যাওয়ার আগ পর্যন্ত একটু চিন্তা করে বলেন, দরকার একটু সময় নেন। না, বাসা যাওয়ার আগ পর্যন্ত আমি ওকে ফোন করি। আপনি কোনো ফোন করেন না? ওরাই আপনাকে ফোন করছে? ওরাই আমাকে ফোন করছে। ও ফোন করছে? হ্যাঁ। তুমি এখন এই প্রশ্নের উত্তর দাও, কারণ আমাদের বিটিআরসিতে আমরা যখন হচ্ছে ধরো সার্চিং দিব, তখন কিন্তু যেই মিথ্যা কথা বলো, যদি উনি মিথ্যা কথা বলে সেটাও বের হয়ে আসবে, তুমি যদি মিথ্যা কথা বলো আমার একটু বলতে, তো তুমি যদি মিথ্যা কথা বলো এটাও বের হয়ে আসবে। উনি বলতেছে যেখানে তোমার সাথে পরিচয় হোক, আমরা সেই আলোচনায় গেলাম না, ধরো আজকে একটি নতুন অধ্যায় আবার বের হয়েছে, উনি বলতেছে তুমি নাকি ফোন দিছো ওনাকে যাওয়ার জন্য। এখন তুমি যদি মিথ্যা বলো তাহলে সেটা আবার তোমার জন্য ই হবে, তুমি ওইটা সত্য বলো বা তোমার যেটা বলার তুমি বলো। আমি যা বলার আমি সবগুলা মানে আগে থেকে যা বলতাছি সাংবাদিক মিডিয়ার সবার সাথে এইগুলো এলো সত্য কথা, ও যা এগুলো বলতাছে সব না সব মিথ্যা কথা ঠিক আছে, কিন্তু উনি একটা এখন কথা বললো যে উনি তোমার সাথে যেখান থেকে পরিচয় হয়েছে এরপরে উনি দুইবার ফোন দিচ্ছেন না ফোন দেন নাই? ও আমার ফোন দিয়ে আসতে পারছে, আমার বান্ধবী মানে কতবার ফোন দিচ্ছে ওকে ওটা বলতেছে, মানে 2-3 দিন পরে নাম্বার নিয়ে তারপর ফোন দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এখানে দুইজনই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সরাসরি শাহজাহান ভাই আমার পাশে আছেন। উনি বলছেন যে উনি ওকে ফোন দেয়নি, আমি ওনাকে বলেছি যে চিন্তা করে হলো বলেন যে আপনি কয়বার ফোন দিয়েছেন। উনি বললো যে উনি ফোন দেয়নি, আর ও বলতেছে যে উনি অনেকবার ফোন দিয়েছে। তো বিটিআরসিতে যখন চেক হবে তখন এই প্রশ্নটি আমি মনে করি যে খোলাসা হয়ে যাবে, আশা রাখি আর তর্কের অবকাশ রাখে না। তুমি এবার ওনার কথা শুনছি, তোমার যদি কিছু বলার থাকে যে ওইখানে তুমি গিয়ে কি হচ্ছে কি গরুর মাংস, উনি বললো ফ্রিজ থেকে রান্না বান্না, এই প্রস্তাবটা কে দিচ্ছে? এরকম কিছু না, আমি আর আমার বান্ধবী উনি আমার ফোনকে দাইতে বলছে যে চাকরির বিষয়ে কথা বলবো, আমারে বিদেশ পাঠাইবো, আমার চাচতো ভাই আপন মানে বড় ভাই ওনারে সচিবালয়ে চাকরি দিব, আমার বান্ধবীও বলছে চাকরি দিব, আর আমারে বিদেশ পাঠাইবো। আমি বলছি যখন পরিচয়টা হয়েছে আমি তো ভাইয়া বাইরে চলে যাবো, বলছে যে আমার কাছে লোক আছে, আমি ভালো লোক মানে দিয়া পাঠাইতে পারবো তোমার বাইরে, তুমি আমার পাশে আসো, রুম ভাড়া নেও,
ওনার পাশে এই কথা বললে আমার ওই পাশে নিচে বলছে খালাতো বোন, হ্যাঁ খালাতো বোন করে নিয়ে এখন আমার বিয়ার প্রস্তাব দেয়। আমার লোক অসভ্য, মানে কি বলবো, গায়ে হাত দেয় ঘরের ভিতরে। আমি বলছি আপনি না বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো, তাহলে এরকম গায়ে হাত দিতেছেন কি লিগে? বিয়ার প্রস্তাব দেন আপনি, আমি যখন জুড়াইছিলাম তখনই আপনি বলতেন, এখন কেন বলতেন? তোমরা দুটো বাচ্চা মানুষ, ধরো হচ্ছে গিয়ে চাকরি দেওয়ার কথাই বললো, একটা লোকের বাসায় ডাকলো, তোমরা কি নিরাপত্তাহীনতায় ভোগো না? এখন ঝগড়া লাগার পরে আমি যদি বললি যে ঝগড়া লাগার পরে তুমি ধরে নিলাম উনি ধরো গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, সুযোগ পেলে যে কোনো মানুষ ধরো হচ্ছে যে অনেকে বলে যে সুযোগের অভাবে আমি খারাপ হইতে পারিনি বা আমার চরিত্র খারাপ করতে পারিনি, ধরো উনি ওই সময় সুযোগ পেল তোমাদের গায়ে হাত দেওয়ার, কিন্তু তোমরা যে দুটা মানুষ চাকরির প্রলোভনে হোক আর যে প্রলোভনে হোক, তোমার কি মনে হয় না যে তোমরা ভুল করছো ওনার পাশে যাওয়াটা? আমরা যদি ওরকম বুঝতাম, যদি অতটুকু বুঝতাম। তোমার তো বয়স হয়েছে, তুমি চাকরিটা বুঝো, বিদেশ যাওয়া বুঝো। আমাকে একটু প্রশ্ন করতে দেন আপনি। খারাপ আমরা তো জানতাম না, ওই যে আসল রূপটা বাইর কর সবার সামনে। না তর্ক করো না, আচ্ছা আমার সাথে তর্ক করো না, আমার সামনে তর্ক করো না। তুমি দেখে কিভাবে দেখেন না? না শয়তানের চেহারা না, তুমি এই ধরনের কথা আমার সামনে সবার সামনে ক্যামেরার সামনে আনো। তাহলে তো তুমি আমার চাকরির কথা কইয়া নিয়া খালতু বোন কইয়া ওইনে নিয়ে আমার গায়ে হাত দিছো, সেইপর আমার মান সম্মানের টানাটানি করছো। না তুমি তুই করে বলবা না, আমার সামনে তুমি ওনারে তুই করে বলতে হবে। উনিও না, উনিও আমার গেস্ট, তুমিও আমার গেস্ট, উনিও তোমাকে অসম্মান করে কথা বলে নাই এখন পর্যন্ত, তুমি বলতে পারবে না। কোডে আমরা তো এই আসল কোনো আসছিল না, আমরা তো বলতাম কোডে, যেহেতু আপনারা আনছেন আমি তো জানতাম না যে উনি এই জায়গায় আসবেন, জানতাম না, জানতাম না আসছে। হ্যাঁ আসছে, এখন তোমরা ক্লিয়ার করো। আমার কথা হচ্ছে যে তুমিও আমার শত্রু না, উনিও আমার শত্রু না, তোমরা দুজন এক জায়গায় হও না, এক জায়গায় হইছো। কিছুদিনের যদি এমন হয় যে তুমি ধরো গরিব মানুষ, তোমার চাকরির জন্য তুমি ধরো হচ্ছে গিয়ে যাইতেই পারো, তোমার ভুল হয়েছে, তুমি স্বীকার করতে পারো যে আমাদের যাওয়া ঠিক হয়নি। কারণ একটা মানুষ ধরো হচ্ছে যে আমি একটু আগে বললাম যে অনেকে বলে যে আমি সুযোগ পাইনি বলে আমার চরিত্র খারাপ করতে পারি। সো দ্যাট তুমি যে অভিযোগ করতেছো এইটা প্রকৃতিক নিয়ম কারণে হইতে পারে, কারণ উনি যেহেতু আবার অস্বীকার করতেছে, উনি তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, ভালো নিয়তে নিছে, বলছে তোমরা মাছ খাও মাংস খাও, যাই হোক এটা বিচারের ভার আদালতে, কিন্তু তুমি তোমার পক্ষ বললা, সে তার পক্ষ বললো, তারপরে তুমি বলতেছো যে সে তোমার বিয়ের প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ তাই তো, আদালতে গেলে তুমি এই কথাটাই বলতে না, অন্য কোনো কথা বলবো, ভাবো আরো এক মিনিট, এই কথা উনি প্রস্তাব দিচ্ছে। আচ্ছা সেটা পরের আলোচনা আসছে, উনি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আপনি কি ভাই ওরে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? না, ও প্রস্তাব দিচ্ছে আপনি। হ্যাঁ আমার তাহলে এক সেকেন্ড, আচ্ছা আমি আপনাকে বলি, দাঁড়াও বলুন। আচ্ছা বলেন আপনি, তুমি আবার বইলো বাবা, ওদের কথাটা বদল করতে বলেন। আমি যখন কথা বলবো তখন না না আমি থামাচ্ছি, বলেন আপনি বলেন। ওর মা প্রথমত আমি বিয়ের প্রস্তাবটা দেই নাই, প্রথমত কিভাবে আসলো সেটা না, অতদূর যাওয়ার দরকার নেই। বিয়ের প্রস্তাবটা আপনি বিয়ের প্রস্তাবটা করে আসেন না, বিয়ের ভিতর ছিল না, আমার সাথে তো বিয়ে দিত না। আপনি বসেন। আচ্ছা যান, আমার কথাটা ওই বাহানা, এটা ভালো হয়েছে, আনন্দে জামাই আইসে ভালো হয়েছে, এটা মুখ ফুটি রাখি। সত্যি কথা আমার আমি দিব আমার এখানে তো সময় আছে, অবশ্যই বলবেন, কিন্তু আমি প্রথমে বলছি দুই পক্ষই আমার সম্মানটা রাখবেন, আমরা অবশ্যই সেজন্য। আচ্ছা আপনি একটু ঘুরে বসেন, এই তাহলে আমরা ছোট করে নিয়ে আসি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা জিসটা যাই না, ছোট করে যাবে না, সেটা ঘটনা ঘটছে তাই না, অবশ্যই তাই বলবেন, কিন্তু ছোট করে মানে ও বলতেছে বিয়ার প্রস্তাবটা আপনি দিচ্ছেন আর আপনি বলছেন ওর মা দিছে, এই তো আগে পরে হয়তো ঘটনা থাকতে পারে, মা দিচ্ছে। আচ্ছা যে তারপরে বিয়েটা কিভাবে হলো? তোমার বিয়ের প্রস্তাব উনি দিল, কিন্তু বিয়ের প্রস্তাব উনি দেওয়ার পরে উনি বলছে তোমার মা, তুমি কি একা একা বিয়ে বসে বলছো না তোমার গার্জিয়ান আছে? মানে উনি আগে বলে না যে উনি আমাকে বিয়ে করবে, বলছে আমি তো বাইরে চলে যাবো, এত আমার টাকা পয়সার দরকার, তাহলে বলছে আমার কাছে একটা ভালো ছেলে আছে, ওই ছেলের কাছে যদি তুমি বিয়ে বসো তাহলে তোমার এসব সবকিছু দিব। আমি বলছি কি ভাইয়া আমি বিয়ে বসবো না, আর মানুষের এসব কিছু লাগবো না, আমারটা আমি নিজেই করবো, কইরা নিউ বিদেশ যেও তো যাবো, আপনার এসব লোক দেন লাগবো না, বলে কি শুক্রবারে আসবো, আমার আম্মুর বলতেছে। তারপরে আমার আম্মু বলছে তো বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করছে, ও যাইতে চাইতেছে, যাক বলছে না আপনি ছেলেটা আসুক তারপর দেখান, তারপরে বিয়ে হলে হোক না হলে না, কাকে দেখেন ছেলে যদি পছন্দ হয় আর আপনার মেয়ের যদি পছন্দ, এই কথা বলছে আমার আম্মুর সাথে। বলছে শুক্রবারে আসুন, শুক্রবার চলে গেছি, চলে যাওয়ার পরে ওনার কথা বলি, হ্যাঁ তাও আবার যে দোকানে একটা ছেলে আসছিল ওনার কথা বললো, তো ধরো যে ওনাকেও আগে কিছু শুনতে দেয়নি, একটু আমরা শর্ট করে যাচ্ছি। তো তুমি একা একা বিয়ে করছো না, তুমি কাউকে নিয়ে আসছো? উনি যেমন বললো যে তোমার মা ওনারে প্রস্তাব দিচ্ছে, ওইটা কিভাবে হলো? আম্মু তো রাজি ছিল না। তোমার আম্মুকে কি আনলো? আমার আম্মু আসছিল না তো বিয়ের ভিতরে, আমার আম্মু ছিল না,
কোনো যে কোর্ট কাবিনের কথা কয়ে যেটার মধ্যে সই নিছে, তারপর যে বিয়ার ভিতরে যেটা সই নিছে, কোনো এর মধ্যে আমার আব্বু ছিল না, বাসায় ছিল না। আপনাদের কাবিন টাবিন কি ওর মার সইটাই আছে? কাবিন ওর মার সই নাই। আমার আম্মু তো ছিল ওর বলতে দাও, ওনাকে বলতে দাও। এবার তোমার এত করে চুপ, উনি চুপ ছিল কিন্তু উনি ভদ্রতা দেখাচ্ছে, তুমিও ভদ্রতা দেখাও। উনি এখন বলবো, ওনাকে বলতে দাও। জি বলো। ওর মা যখন বিয়ের মানে যেদিন ঘটনাটা ঘটবে, হ্যাঁ, তখন ওর মা কিন্তু ফার্স্ট প্রস্তাব দিচ্ছে, তখন ওই ছেলেটাকে ছাদে নিয়ে বলছে আমার ছেলেটা কাজ করতো, বাসায় গেলে ওরে দিত কাপড় দিতে, ও কাপড় দিতে এবং থাল বাসন মাজতে। সে কিন্তু আমাকে এটা বলে নাই কোনো সময়। তার ধারণা হলো যে হয়তো দাদাই নতুন বিয়ে করছে যখন, হয়তো দাদার একটা কোনো ইয়া কইয়ে করছে, আমি হোটেল বা ইয়াতে চা স্টলে কাজ করবো, আবার এখানে কাজ করবো, যেই কারণে সে চলে গেছিল প্রায় বিয়ের 15-16 দিন পরে। যাক, সে না বলে আমাকে বলছে যে বাড়িতে যাবো, ওইটা বলে চলে গেছে। আচ্ছা যাক, তারপর আপনার যখন প্রস্তাব হলো তখন হইলো কি, তখন আমি বললাম যে এটা হয় না, কারণ আপনার মেয়ের বয়সটা তো আমার বয়সটা কত। তখন বললো যদি আমার মেয়ে যদি রাজি থাকে, আমি বল তারপর আমি জিজ্ঞেস করিনি। তখন আমি ওকে ডাকটা রাত্রের বেলায় করে জিজ্ঞেস করলাম, মানে আমার ঘর আর তাদের ঘর, এই রুম, এই রুম। তখন আমার রুমেতে আমার এখানে একটা সোফার মধ্যে সে বসতো, হ্যাঁ, আমি খাটে বসে থাকতাম, কতটুক ডিস্টেন্সে তার সাথে আমার কথা বলতো, বুঝতে পারছেন? তখন বললো যে আমি আপনাকে বিয়ে করবো, একটা শর্ত। কি শর্ত? আপনার তো টাকা পয়সা আছে, হ্যাঁ, আপনি যদি আমাকে, কারণ আপনি মরলে কে খাবে কিনা, মানে ওরা যখন এখানে বাসাটা নিয়ে আসলো তখন আমার বাগিনা আমার 2.5 লাখ টাকা মাল। আচ্ছা, ওই টাকাটা উড়িয়ে দাম পারতেছি না, আর একটা গাড়ির টাকা নিয়ে বাগিনা তো নিয়ে মাইরা খেতেছে। বাগিনার সাথে আমার একটু দ্বন্দ্ব, এটা কিন্তু তারা জানে, বাগিনার সাথে যে দ্বন্দ্ব হইতেছে এটা জানে। আমি 2 দিন পর বাড়ি যাচ্ছি, হ্যাঁ, যে তোরা আমার টাকাটা মাইরা খেয়ে করলাম, গাড়ি দিতে কিনবি না, এটা শুনছাম করলি আমার আপন বোন আশা। তখন বললো যে আপনার টাকা পয়সা আপনার বোনের লোক আমি ধ্বংস করে দিচ্ছি, হ্যাঁ করছি। এখন আমি যদি কি পাবো, আমি বিয়েটা করলে কি এই যে দোকান, এই যে জিনিসপত্র যা কিছু আছে বা টাকা আছে, কে খাবো? আপনি যদি মরে যান তো আমি আজকে কিছুই পাবো না আপনাকে বিয়ে করে, কারণ আপনি যদি আমাকে 10 লক্ষ টাকা ক্যাশ দেন, আমি আপনাকে বিয়ে করবো এবং পরবর্তীতে বলতে দাও বাবা। তুমি না কথা বলে তো তাহলে দুজনের কথা বলা যাবে না। তুমি কথা বলতে দাও, তোমাকে সুযোগ দিচ্ছি তো, তোমাকেও সুযোগ দিচ্ছি কথা বলার। হ্যাঁ প্লিজ বলো। না বলতে দাও, এক জায়গায় হইলে বলতে দিতে হবে। ওই কথা কইলে থাক, আমরা পরে করবো। হ্যাঁ বলার সুযোগ দিচ্ছি তবে। হ্যাঁ কথা আছে তো, বলেন। আর তোমরা তো জানো না আমাকে এই সময়টা নিয়ে আটকে রাখে। ওদেরকে না, আচ্ছা একটু তাদের কি করতে? আচ্ছা বলেন, আচ্ছা বলেন। আমি চাইছিলাম আরো টাইমটা নিয়ে যেতে, আপনার তো কথা অনেক বড়, এটি শেষ করতে রাইতে করাইতে 3 দিন। না আমরা সংক্ষেপই করে ফেলতেছি। হ্যাঁ বলেন। আমি 3 দিন সত্য কেন, কিভাবে জানেন যে আমার কথাটা বড়? চিন্তা করে দেখেন, এখন উনি অ্যাডভান্স বলতে পারে সবকিছু। না এখন ঝগড়া করলে তার সত্য তথ্যটা জানবেন না। বলেন। তারপরে তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ভাবলাম পরে উকিলে বললো, আমি উকিলের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এই ঘটনা, ঠিক আছে আপনি টাকা দেন, কিন্তু বউরে টাকা দিলে কিন্তু সে টাকা আপনি পাবেন না, তবে একটা অঙ্গীকার নামা আপনি রাখতে পারেন, যদি কোনোদিন সে আপনাকে ছেড়ে চলে যায় তখন সেই অঙ্গীকার নামাটা। আমি মাঝখানে একটু প্রশ্ন করি, আপনি বিয়ে করবেন তার উকিলের সাথে কথা কেন বলতে গেলেন? না, আমার কোনো গার্জিয়ান নেই, আমার কাছে কোনো গার্জিয়ান নেই। গার্জিয়ান না থাকবে, একটা মেয়েকে আপনি ধরেন, আপনার কথা অনুযায়ী আমি বলছি যে আপনি এই মেয়েটাকে বললেন যে আপনি দূরে বসেন, আপনি তার মাকে বলছেন যে ওর বয়সের সাথে আমার বয়স যায় না, তারপরেও আপনি তাকে যেহেতু বিয়ে করলেন, এই জায়গাটায় আপনি ধরেন একটা পজিটিভ জায়গা থেকে আপনি আপনার কথাগুলো বলছেন, কিন্তু হঠাৎ করে কেন আপনার মনে আসলো যে উকিলের সাথে আপনি আলাপ করেন, যেহেতু আপনি একটা পজিটিভ জায়গা থেকে তারা বিয়ে করতে রাজি হয়েছে? না, রাজি হয়েছে উকিল, আমি তো বললাম একদিন সময়, কারণ আমি তখন উকিলের সাথে জিজ্ঞেস করলাম যে ভাই 10 লক্ষ টাকা যাচ্ছে, আমার টাকা কাবিনের জন্য ওরা 10 লক্ষ না, কাবিনের জন্য না, তাহলে ক্যাশ 10 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, সেই জন্য আপনি উকিলের কাছে গেছেন? হ্যাঁ, তখন আমি উকিলের কাছে যে এই জিনিসটা আমার, তার মানে আমার সাথে, তার মানে আমি ওনাকে এই জন্যই প্রশ্নটা করছিলাম যে উকিল, উনি যেহেতু বলছে ওনার প্রার্থীর কাছে, উনি উকিলের কাছে কেন গেল? এখন আমরা জানলাম যে ওরা 10 লক্ষ টাকা ও চেয়েছিল বলে উনি উকিলের কাছে গেছেন। জি বলেন। তারপর তো যাওয়ার পরে উকিলে বললো যে আপনি একটা অঙ্গীকার নামা করেন, তাই অঙ্গীকার নামাটা কি? আচ্ছা যাক, তখন আমি ওকে বললাম পরের দিন, হ্যাঁ, তো ও আমার রুমে গেলে বললো যে কি ভাবছেন আপনি? হ্যাঁ, কি 10 লক্ষ টাকা
কথা বলছিলাম আর 2% জমি দিব তখন আমি বললাম যে ঠিক আছে, কারণ আপনার এই কথাটাও বললো আর মা বললো, ও বললো, বুঝতে পারছেন। এবং আরেকটা মহিলা ছিল, ও পরে মানে প্রথমত দেখেন এখানে কিছু কথা আছে, ওর ভাই আনছে, যখন ছেলেটা চলে গেছে ওর ভাই আনছে, ছোট ভাই, এটা কেন ছোট ভাই কি সচিবালয় চাকরি করে, 12 বছর বয়স, ওর ভাই আনছে, কথা বলেন আপনারা কোনো কথা। আমরা এই জায়গাটায় থাকি, আপনারা যে কাবিনের জায়গাটা থেকে ওগুলো ধরেন আপনারা আদালত আছে ডিটেলস, আমরা জাস্ট জিস্ট গুলো একটু জানতে চাই যে তারপরে কি হলো আপনার অঙ্গীকার নামাটায়, আপনি অঙ্গীকার নামা কি কমপ্লিট করছেন না করেন নাই? তখন ওর বাইরে খবর দিছে, ওর আন্টির খবর দিছে, ওর মা গেছে, ওর খালার ডিটেলস হয়ে যাচ্ছে। আপনি ধরেন ওটা কি কমপ্লিট করছিলেন অঙ্গীকার নামাটা? অঙ্গীকার নামাটা ওর ভাই আসছে বরিশাল থেকে, রাত্রে সকালবেলা আসছে, তখন আমি বলছি যে ঠিক আছে কোর্টে চলে, বুঝতে পারছেন। তখন কোর্টে গিয়ে অঙ্গীকার নামাটা কমপ্লিট করলাম বৃহস্পতিবার দিন। অঙ্গীকার নামাটা কমপ্লিট করে নিয়ে আসলাম শুক্রবার দিন বিয়ে। সন্ধ্যার সময় অঙ্গীকার নামাটা আমি ওর বাইরে এবং আমি কইরা শোনাইলাম অঙ্গীকার নামে। তখন ওর আন্টি আসলো বিয়েতে, ওর আন্টি একটা খবর দিল ওর মার নাকি বাবা। জিজ্ঞেস করবো, এখানে প্রতিটা লোকের নাম আছে, সাক্ষী কাবিনের সাক্ষী ওরা, অঙ্গীকার নামার সাক্ষী ওরা, টাকা জানিস এই সাক্ষী ওরা, আবার কেসের সাক্ষী কিন্তু তারাই, সিন্ডিকেটের কেসের সাক্ষী কিন্তু তারাই। আমি মাঝখানে একটু হলে তাহলে একটু বলতে দিয়ে আপনি একটু একটু সুযোগ দেন। উনি যে বলতেছে যে উনি তোমার কাছ থেকে একটা অঙ্গীকার নামা দিচ্ছে, এটা কি সত্য? এটা উনি আমার বলে নাই যে কি বলে দিচ্ছে, কি বলে কোর্ট কাবিন হবে, যে কোর্ট কাবিন ওইটা বলে তোমার কাছ থেকে সই দিচ্ছে। আচ্ছা আপনি কথা বলেন না, আপনি কথা বলে তো আমি ভিক্টিম তো সে আপনি না। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছি। তো উনি বলছে যে কোর্ট কাবিন বলে তোমার কাছ থেকে এটা সই নিচ্ছে। তার মানে আমরা এক পক্ষ বলছে, সাজান সাহেব বলছেন এটা অঙ্গীকার নামা, আর ও বলছে এটা কোর্ট কাবিন। তুমি কি পড়ালেখা জানো? জানে, জানে 7 পর্যন্ত পড়ছে, আমার কাছে স্বীকার করছে। ঠিক আছে, এখন ওর সাথে কথা বলছি, এখানে টোর বলতে দেন, আপনি আবার বললেন কেন? আপনি বলার সময় কিন্তু এখন চুপ ছিল। আচ্ছা, তো তাইলে তুমি হয়তো ওইভাবে ওইটা পড়ো নাই, তুমি বলতে চাচ্ছ যে এটা তুমি বলতেছো কোর্ট কাবিন বা অঙ্গীকার নামা, ওইটা তুমি ওইভাবে পড়ো না। উনি বলছে দেন এটা হলো কোর্ট কাবিন হবে, এটা পরে লেখায় আনবো। ও মানে ওইটা কোনো লেখা ছিল না কোনো কিছু? বলছে পরে লেখায় আনবো। আচ্ছা, এটা তারপরে যে এটা তুমি কোর্ট কাবিন করলে ভালোই হতো। আচ্ছা আচ্ছা, শুক্র শনি দুদিন সরকারি বন্ধ থাকে। বলো, তুমি বলো। উনি বলছে তুমি মন খুলে তোমারটা বলো। সম্মাই স্টপ, একটু 1 মিনিট খালি বেটাটা চেঞ্জ করি। হ্যাঁ স্টপ, এটা করো। উনি যেরকম ওনারটা মন খুলে বলতেছে, তুমিও তোমারটা মন খুলে বলবা, এটা ঝগড়ার কিছু নাই। আমি বলতে না না বলো, কোক মিথ্যা বলো, তুমি তোমারটা বলবা, জাতি বিচার করবে, কথাটা বুঝো। তুমি যখন এই কথা বলো তুমি মিথ্যা কইবো, তুমি তো এরকম করলে উনি জিতে যাবে। তুমি তোমার সত্যটা বলো, বলুক না তোমার বাবা, তোমার মিথ্যা বলার দরকার নেই। আচ্ছা ওকে ওকে, রেডি চলো। সত্যিটা কইরা দিবি। হ্যাঁ, বিচারের বার লোকে জনগণের কাছে অথবা আদালতের কাছে। উনি ওনারটা বলতেছে যেহেতু দুজন এক জায়গায় আসছে, অসুবিধা কি? শান্তি থাকো। হ্যাঁ, রোল দাও। ইন্টারনাল মেমরি রোল দাও। রোল বলেন শান ভাই। তারপরে তুমি ধরো ওই কাগজটা তুমি বলতেছো কোনো কিছু লেখা ছিল না, বলছে যে কোর্ট ম্যারেজের জন্য তোমার জন্য ভালো হবে, সেই জন্য তুমি সই দিছো। উনি এও অভিযোগ করতেছো এখানে তোমার খালা, তোমার ভাই, এরকম কেউ কি ছিল এখানে? আমার আপন কেউ ছিল না, খালি আমার একটা বড় ভাই ছিল। তো উনি যে খালা বলছো, ওই খালাটা কে ছিল? ওটা আমার খালা না, আমরা পাশাপাশি বাড়া ছিলাম। তো উনি এখন এটাও অভিযোগ করছে, যেখানে মনে হয় থামাই দিলাম, উনি কি এখন কেস করছে, ওই কেসেরও নাকি সাক্ষী ওই ভদ্র মহিলা। তাহলে উনি কি টাকা খাইছে তোমার কাছে, কি এটা মনে হয়? টাকা পয়সা আমি মানে কি বলবো, যে ওর যে লোক একজন বাবুল কইরা নাম, ও তো আর আমার লোক না। ওরে কি জন্য আমাদের এটার ভিতরে মামলা দিচ্ছে, বাবুল তারপর যে সই নিল, এটা বুঝাতে চাইলো কি যেন ওর লোক। না তুমি এটা না বুঝছি। আরেকটা জিনিস ক্লিয়ার হও, উনি বলছে যে কাবিনটা উনি হচ্ছে গিয়ে করছে, তোমার কথা হচ্ছে গিয়ে তোমার কাবিন বলে অঙ্গীকার নামে সই দিয়েছে, সাদা কাগজ ছিল। ধরে নিলাম তোমার কথা আমি সাদা কাগজ, উনি মিথ্যা বলতেছে, ঠিক আছে। কিন্তু উনি বলতেছে দুজন সাক্ষী ছিল, তোমার একজন খালা আর একজন লোক, ঠিক আছে। তো ওই দুজনই নাকি ওনার মামলায় সাক্ষী হয়েছে। আবার এটা কি তুমি জানো? ওনাদের আমার যেই কথা বলছে ওনাদেরও সেই একই কথা বলছে।
যে এটা কাবিননামা, হ্যাঁ। কিন্তু পরে কেন উনি যখন মামলা দিল ওনারা এখন ওনার সাক্ষী হয়েছে? ওনারা তো তাহলে এখন বলবে যে উনি আসলে সাদা কাগজে ওই মেয়েটা সাক্ষী দিয়েছে, ওনারা তো তোমার পক্ষে সাক্ষী হওয়া উচিত। আমার মায়ের জোর করতে আমি জানাইতাম, এরকম কি বলবো, রাত্রে আমরা 4টা-5টা ছাড়া আমার ঘুমাইতে দিত না। হ্যাঁ, বলতো যে আমি জীবনে মানে কোনদিন বিয়া শাদী করি নাই, প্রথম আমি এই প্রথমবার বিয়ে করছি, আমি কিরকম আর বলতে দিবা, হ্যাঁ। বলতে দিবা। আমার 4-5 আধা ঘন্টা 1 ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো। আমার যদি মিন্সটা হইতো না এটাও বিশ্বাস করতো না, বলতো আমি নাকি নাটক করি, আমার নাকি একদিনে শেষ হয়ে যায়, এইগুলা বলতো। আমি কান্না করতাম, পাও দেরা করতাম, তারপরও আমি কান্না করলেও আমার থাকতো না, এত বড় একটা হারাম। আমার মনে হয় যে তোমরা যে নোংরা মানে কিছু অরিজিনাল কথা তোমরা যে কথাগুলো উনিও বলছে তুমিও বলছো, আমার মনে হয় যে পুরো দেশবাসীর কাছে আমরা এত কথা আসলে প্রকাশ করতে পারবো না। তুমি ধরো হচ্ছে কি তোমার যে বয়স বড় লোকের কাছে ভয়ে বিয়ে করো, স্বেচ্ছায় বিয়ে করো, যেভাবে বিয়ে করো তুমি তারে বিয়ে করছি না, স্বামী হিসেবে ধরো ওনার তোমার প্রতি অধিকার থাকতে পারে বা তুমি হয়তো সেই অধিকার রাখতে পারবে, সেটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু কিছু ধরো অভিযোগ, এখন যেটা অভিযোগ তুলে তুমিও মিডিয়াতে কথা বলছো, উনিও কথা বলছে, উনি বলছে তুমি টাকা চুরি করে নিয়ে গেছে আপনার, এই তো অভিযোগ করছে না, তাই তো? কি একটা কথা শেষ করতে না, ওর একটা কথার উত্তর পাইছি আমরা। আপনি অভিযোগটা কি, আপনি যে এখন ধরেন না ক্লেম করছেন সেই অভিযোগটা কি? আমার কথাটাকে আপনি শুনতে মাঝে মাঝে থেকে আমি জিজ্ঞেস করছি না, আমি আপনাদের ধরেন বিয়ে পর্যন্ত চলে গেছি না, বিয়ে যখন আপনারা কথা বলতে গিয়ে এত অশ্লীল কথা বলে ফেলেন, আমি বলবো না, ঠিক আছে? আমি প্রথমেই বলছি এই জায়গায় আমি আসলে এই অনুষ্ঠানটি সঞ্চালন করতে অপারগত হচ্ছে, এই জন্য আমি মানে জাতি যেটা শুনতে চাই, আপনি 1 মিনিট, আমি এমন কোন অশ্লীলতা শুধু কোথা থেকে পরিচয় শুধু বুঝতে পারছি, আর কোনো কথা বলি না এখন। ওকে, আচ্ছা, এখন ও যে নোংরামি কথা বলতেছে, এটা কেমন জন্মের হলে সে নোংরামি কথা? এই যে এখন আপনি তো আবার শুরু করতেছেন কেমন জন্ম, আমাকে খালি জিনিসটা বলেন যে আপনার অভিযোগটা কি হতো, আমি যদি ডাইরেক্ট আসি। অভিযোগ শোনেন, এখানে যেদিন কাবিনটা হয় এদিন সাক্ষী ছিল আজিদা, ওর মার নাকি বান্ধবী, ওর আন্টি, খবর জানছে ওর ভাই রাসেলকে, বুঝছেন আপনি? তারপরে আনছে বাবুলকে, বুঝতে পারছেন? এইখানে যে 4 জন সাক্ষী আছে, এই 4 জন সাক্ষী হতে কাবিনের নামার সাক্ষী এবং স্ট্যাম্পের সাক্ষী যে দিছে, এই স্ট্যাম্পটা নয়তো তারা সই করছে এবং সে কইরা শুইনা সবকিছু বুঝা। এই সাক্ষী নিল, আমার অভিযোগ করছে উকিলে, আমি যেটা করছি, যখন সে 10 লক্ষ টাকা আমার কাছ থেকে বুঝিয়া নিচ্ছে, টাকাটা নেওয়ার পরেও সে মানে ওই যে 2% জমি আমি তাকে কিনে দিব, সেই জমির টাকাটা সে আমাকে চাচ্ছে। আমি তো জানতাম না তাদের একটা পতার চক্র ছিল, এটা তো আমি জানতাম না। ওরা মানে কারণ আমার মেধাটা ওকে ভালো করে মানে পরে আমি বুঝতে পারছি যে মেয়েটা তো মানে এমন যে আসছে এমন জায়গা থেকে, এখন তো মানে আমি ভুল করে গেছি, মানে আমার মনের ধারণা থেকে। তখন এখানে থেকে মনে করেন ওরা, তখন আমি বলছি যে না, তোমাকে আমি 1টি টাকাও দিব না, তুমি যদি চলে যাও কোনো কিছু করো। আমি বুঝতে পারছি যে ওরা পলাবে, কেন পলাবে? ওর মা আর ওর ডেলি ঝগড়া করতেছে, বাসায় ডেলি ঝগড়া করতেছে। ওর মাকে আমি খাওয়াচ্ছি, ওর মার বাসা ভাড়া আমি দিচ্ছি, ওর মা 2 মাস আপনি কথা মেয়ে বলবে তো আপনার, আমি তো আপনার মেয়েগুলাকে ফোন দেন ভাই, আপনার মেয়েগুলাকে তোমার জিজ্ঞেস করবো। বলেন আপনি একটা প্রমাণ করেন বাড়িওয়ালাকে এখন ফোন দেন, বাসা ভাড়াটা কে দিয়েছে? আমি দিছি তোর হাতে, তুই কারে বিশ্বাস করিস না? না, আপনি কিন্তু এখন কি করতেছেন? মাহি কই, মাহিরে ডাকো, এইভাবে অনুষ্ঠান হবে না, মাহিরে ডাকো। আপনি চুপ করেন, আপনি বাইরে বসেন, অনুষ্ঠান শেষে আপনি আসবেন, আপনার কথা আমি নিব। আচ্ছা, আপনি লাস্ট অভিযোগ কি ওর প্রতি? 10 লক্ষ টাকা সে নিয়ে গেছে যেদিন অঙ্গীকার নামা দিয়ে। অঙ্গীকার নামা, আচ্ছা হ্যাঁ, তারপরে? আচ্ছা, তারপরে যেদিন সে আপনি কিন্তু একটু আগে বলতেছিলেন যে 2% জায়গা দিবেন না বলে আপনি বুঝতে পারতেছিলেন ওরা চলে যাবে, আপনি বুঝতে পারতেছিলেন, এই জন্য আপনি কি করছেন? ওর ব্যবহার দেখে আপনি শরীরে হাত দিতে পারি না, হাত করে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে একটা আমার মোটা একটা কোলবালিশ আছে, 2 জন শুইলে ও কোলবালিশটা মাঝে। আপনারা আবার অন্যদিকে যাচ্ছেন। আমার কথা হচ্ছে যে আপনি যখন বুঝলেন যে সে থাকবে না 2%-এর জন্য, সে চলে যাবে না, 2% দেবে না, তখন 2% টাকা আমার কাছে চাচ্ছে। তখন আমি বলছি যে আমি সেটা দিব না, টাকা 1 টাকা আমি দিব না। হ্যাঁ, বিয়ের সময় অনেক কিছু কথা হয়, পরে এগুলো অনেক কিছু দেওয়া নেওয়া হয় না,
যেটা নগদ বিয়ার সময় পাওয়া যায় এটাই পাওয়া যায়, আর তারপরে কিছুই পাওয়া যায় না। তারপরে কেউ চলে গেল না, তারপরে আপনার আমি আমার কাছে ছিল 4 লাখ টাকা, আমার বিছনা একটা তোষক আছে এরকম লম্বা, তোষকটা খুব মোটা। অনেকে ভার্চুয়াল মিডিয়াতে প্রশ্ন করছে যে আপনি এই 4 লাখ টাকা কই পাইলেন? 4 লাখ টাকা প্রধানমন্ত্রী দিচ্ছে আমাকে 6 লাখ, 5 লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর টানতে হবে দেখে 5 লক্ষ টাকা, বুঝতে পারছেন? এবং আমি জেলখানা থেকে লয়ে বাড়িছি 6.5 লক্ষ টাকা, তাহলে 5 আর 6 11 লক্ষ টাকা। বাইরে হওয়ার পরে 4টে যেমন টক শো করতেছি আমি, আর চ্যানেলে টক শো করছি, আপনি দেখছেন তো, ওইখান থেকে কিন্তু 25,000 টাকা আমাকে দেওয়া হয়েছে। জানেন এটা আপনি? না, আমরা জেনে নিব। আচ্ছা, জানিয়ে নেবেন সবকিছু। এবং আরেকটা ইয়াতে টক শো, মানে 3টা টক শো করেছি। এবং আমার বন্ধু বান্ধব, মানে বন্ধু সার্কেল কোনটা, আমি যাদেরকে বের হওয়ার পরে তার মানে আপনি টোটাল 12 লাখ টাকা বা 13 লাখ টাকা পাইছেন? না, টোটাল টাকা পাইছি আপনার 19,73,000 টাকা। তাহলে আচ্ছা, ধরেন 19,73,000 টাকা ওর সাথে পরিচয় হয়েছে। আমরা ইসে আছি, ডিটেলস দিতে গেলে এটা আরেকটা ডকুমেন্টস, আপনার ডিটেলসে গেলাম না, কারণ অনেকে ভালোবাসা হয়তো দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে ধরেন, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার কাছে টোটাল টাকা ছিল 19 লক্ষ। ওর সাথে যখন পরিচয় হয় আপনার সাথে, তখন কতদিন হয়ে গেছে আপনি বের হওয়ার? প্রায় 3 মাস। 3 মাস। 3 মাসে কি আপনি 19 লক্ষ থেকে টাকা খরচ করেন? আপনি দোকান দিচ্ছেন, আপনি পজিশন নিচ্ছেন, বাড়ি ভাড়া নিচ্ছেন, আপনার কি 19 লক্ষ থেকে টাকা খরচ হয় নাই? হ্যাঁ, খরচ হয়েছে। কত টাকা খরচ হয়েছে আনুমানিক? সেই খরচটা গিয়েই আমি বলতেছি, সেই খরচটা গিয়া আমার অ্যাকাউন্ট মিলাইয়া প্রধানমন্ত্রীর টানতে হবে। আমি তো আমার হিসাব করলাম 11 লক্ষ টাকা, আর এই যে আপনি যেভাবে হিসাব দিলেন টোটাল আসলে ধরেন 19 লক্ষ টাকা। তো 19 লক্ষ টাকা থেকে 6 মাসে খরচ হয়েছে না আপনার? 6 মাস না তো, 3 মাস। 3 মাস মানে ওর সাথে পরিচয় জানাচ্ছে 3 মাস। 3 মাসে খুব একটা খরচ হয়, কারণ আমার প্রশ্ন করছি, দাঁড়াও, আমার দোকানের যত মাল আছে সব মালগুলি জিঞ্জিরা থেকে, বুঝতে পারছেন, দেওয়া হয়েছে। মানে 3 মাসের মাল আমাকে একত্রে দেওয়া হয়েছে। যদি বিক্রি করে আপনি দোকানের তো একটা অ্যাডভান্স দিচ্ছেন, দোকান তো ছোটখাটো টুল টেবিল হলে তো কিনতে হয়েছে। দোকান আমাকে অ্যাডভান্স দেয় না, আমাকে সবাই সহযোগিতা করছে, বুঝতে পারছেন? আমি একটু দর্শকদের একটু বলি, প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, দেখছেন, জানছেন, অনেকেরই ভার্চুয়াল মিডিয়াতে প্রশ্ন ছিল যে উনি যে ক্লেম করছেন মেয়েটির নামে যে মেয়েটি এত লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন, তাহলে হুট করে একজন জল্লাদ জেল থেকে বেরিয়ে এত টাকা বা আলাদিনের এই চেরা কোথায় পেয়েছিলেন? তো উনি বলছেন যে প্রধানমন্ত্রী নাকি ওনাকে 5 লক্ষ টাকা দিয়েছেন, এবং ওনাকে আরেকজন ডোনেশন করেছেন 4 লক্ষ টাকা, এবং টুকটাক টকশো মিলিয়ে আরো হয়তো 2-4 জন ডোনার মিলিয়ে, আমরা সেই প্রমাণে গেলাম না, টোটাল 19 লক্ষ টাকা উনি পেয়েছেন। এবং 19 লক্ষ টাকার পরে এই মেয়েটির সাথে যেদিন তার পরিচয় হয় 4 মাস পর অথবা 3 মাস পর, এখানে 1 মাসের ধরেন একটি গ্যাপ আছে। তো সেই সময় 4 মাস পর্যন্ত উনি একটি দোকান দিয়েছেন, আনুষ্ঠানিক খরচ করেছেন। উনি বলছেন চকবাজার থেকে ওনাকে দিয়েছেন জিঞ্জিরা বাজার থেকে, দুঃখিত, 3 মাসের মাল আমাকে একবারে দিয়ে। তো ওনাকে পেয়েছে। তো আমি জানি না বিচারের ভার আপনাদের কাছে যে ওনার কাছে নাকি এই টাকা ছিল, কিন্তু কথার প্রসঙ্গে আমরা কথা বলতে বলতে এও জানলাম ওনার ভাইনা ওনার 2.5 লাখ টাকা চুরি করে নিয়ে গেছিল, প্লাস আরো চুরি করে না, এমনি চেয়েছিলাম দুইটা অটো কেনার জন্য। আচ্ছা, সরি, আমি আমারও ভুল করলাম, যে যেহেতু কারণ ওনাদের এই চিল্লাচিল্লিতে আমার আসলে মাথা ঠিক থাকছে না যে ওনার ভাইনাকে উনি দিয়েছিলেন। তো ধরেন যদি 18 লাখ টাকা থেকে আমরা ওই 2.5 লক্ষ টাকা আরেকজন দিছিল, এই টাকাটা 3 লক্ষ টাকা দিয়েছিল আমাকে। যেটা নিয়ে আমি আপনাকে বলি, যেটা হলো আমি জেলখানা থেকে একটা ছেলেকে কিছু টাকা দিয়েছিলাম, সেই টাকাটা তাকে দিয়েছিলাম 5 লক্ষ টাকা। পরে বলে যে কাকা আমি তত টাকাটা দিতে পারবো না, আমি টাকাটা খরচ করছি, এই 3 লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। এবার উনি বলছেন যে ওইটা ওনাকে উনি পেয়েছেন। তো তাও যদি আমরা ধরেন ধরে নেই, তো তারপরে উনি আবার বলছেন ওনার বালিশের নিচে ছিল, ওই ডাস্টবিনের নিচে কিভাবে টাকাটা ছিল? 6 লক্ষ না, 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা যদি দেওয়া হয়েছে কি? আমি একটু শেষ করি, আপনি আমার কথাটা ই করে আবার আমাকে যোগ করে দিবেন ওই লোকের মতো। জেল থেকে বেরোনোর পরে 3 লাখ টাকা আপনাকে দিয়েছে, যদি উনি ওনার কথা অনুযায়ী 10 লক্ষ টাকা তার মুসলেকা অনুযায়ী দিয়ে থাকে, তাহলে থাকে হচ্ছে গিয়ে আর ধরেন 8 লাখ টাকা। তাহলে এই নিজেই 3 মাস বা অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ভার বহন করলেন, তাছাড়াও ওনার ওইটার নিচে 7 লাখ ছিল, মানে 17 লাখ টাকার এই একটা আমরা হিসাব পেলাম। 10,000 টাকা বিক্রি হতো, সেটা গেছে কোথায়? আপনার দোকানে বিক্রি হতো না। আমার ছেলেটা থাকে দৈনিক 8,000 10,000 টাকা আমাকে ইনকাম দিচ্ছে দৈনিক দোকানের থেকে। যখন তার ভাই এসে তখন আমি টাকার হিসাব পাই নাই। আর এটা কি কম? কারণ এখানে দেখেন উনি আরো একটি হিসাব দিতে চাচ্ছেন, ওনার দোকান থেকে দৈনিক 10,000 টাকা। আমরা এবার আসি 8,010। তুমি বললো তোমারটা, আমি আসতেছি তোমার কাছে।
তো তাহলে মায়াতে গিয়ে কদিন দোকানদারি করছে। আচ্ছা তারপরে আচ্ছা মায়ের দোকানে বসে আপনি উত্তর দিয়ে না, আপনি কথা বললে তো আমরা পাচ্ছি না। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা এখন ওইখানে 7 লাখ টাকা ছিল, তো আপনি ব্যাংক থাকতে আপনি একজন সুপরিচিত মানুষ, আপনার একটা পরিচিত মানুষ, আপনি 7 লাখ টাকা জাজিমের নিচে রাখবেন। অনেকেই যারা ভার্চুয়াল মিডিয়াতে অতীতে আপনার ইন্টারভিউ দেখেছে, নিচে প্রশ্ন লিখেছে যে ভাই তুমি তো বাংলাদেশ সরকারের চেয়ে অনেক ক্ষমতাবান, তুমি জাজিমের নিচে কেন 7 লাখ টাকা রাখেন? ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আচ্ছা, ওদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আমার টাকাটা আমি রেখেছিলাম দুইটা সিএনজি কেনার জন্য। আমার কাছে জাজিমের নিচে কেন রাখেন? আমি আমার সব টাকাই নিজে কিনে রাখছি, আমি কোনোদিনও টাকা কারো হাতে রাখিনি। আমি যার জীবন থেকে এটা আমার শিক্ষা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছেন? মানে জেল জীবনে কি এরকম চুরি হয় জেলখানা? হ্যাঁ, জেলখানা চুরি হইতো, টাকা নিলে পরে সেটা চোরার ধরা পড়লো, কিছু মার খাওয়া শেষ। আচ্ছা, পাইতাম সেই জন্য আপনি জাজিমের নিচে 7 লাখ আমারটা আমার মরে যাই টাকা বুকে নিয়ে মরবো। আমার কথা হলো আমি যখন মরে যাবো আমার টাকাটা আমার বুকে থাকবে, এই টাকাটা ভাই মানুষের লাশ দাফন করবে, কেউ কিছু করার সমস্যা কোথায়। তো ওই যে দিন সে চলে যায়, তো আমাকে দুপুর বিকাল বেলায় বললো কি যে দেখেন আমি তো একটা ওনা কিনবো, আমার টাকা লাগবে কত 500, তোমার নেত বিঘা আছে, আমি কিন্তু 16 সেট কাপড় বানাই দিছি, বাড়িওয়ালার এখানে আপনি ফোন দিবেন, আপনি প্রমাণ করবেন। আমি কথা প্রমাণের দায় না, প্রমাণের দায়ভার আদালতে, প্রমাণের দায়ভার উকিলের। আমি ভার্চুয়াল মিডিয়াতে আচ্ছা আমি তোমাকেও ভাই আচ্ছা তোমাকে আমি সুযোগ দিচ্ছি এখানে ঝগড়া করার জন্য তোমাদেরকে টাকা দেবো। আচ্ছা এবার আমাকে একটু বলতে দেন, এবার আপনি তারপরে ও ওই ওনা কিনার টাকা বলে তো আমি বললাম যে তোমার তো তোমার আছে, কয় না মেজ দিকে তখন আমি কয়টা দিকে যাবে, কয় 5টা দিকে যাবে, ঠিক আছে ভালো। তখন ওরা কি করলো আপনার, ও আমি বললাম কি যে তোমার কি লাগবে, পান খাই, কিন্তু পান খায়, ওর মাও পান খায়, ও পান খায়, প্রচুর পান খায়। ওই পানের দোকানদারের যে এলো মানুষ বলতে পারবে যে কত টাকার পান আমি কিনছি, বুঝতে পারছেন? আপনি ইসে আসেন, মূল আলোচনা আসে। হ্যাঁ, তো যাক এখন তখন আমি বললাম কি যে ঠিক আছে তুমি 500 টাকা নাও, আর বাজার কি আছে ফ্রিজে কি কয়েক মাংস আছে, অল্প কিছু মাছ আছে, অল্প কিছু। তো আমি ওকে 1000 টাকা দিলাম যে 1000 টাকার মাংস নিয়ে, হ্যাঁ কালকে আবার যাবে বাজারে, আজকে নিয়ে এসে কয় ঠিক আছে। তো এলিমেন্ট টাইম আমি গেলাম না দোকানে, যে আচ্ছা তুমি খাবার হয়ে যাবে, কয় না খারায় ঘুমাই দিছে, হ্যাঁ নীরব যে ছেলেটা পরে আবার আনছে, ওর আন্টির ছেলে আমার দোকানে আনছে পরে, তার ওর ভাই তো চলে গেছে, ওর ভাইয়ের নাম ছিল মাহি, ওইটা চলে গেছে, তারপরে এখান থেকে নিয়ে যাওয়া আসলে ওকে নিয়ে যান। তো আপনি কথা, এটা টক শো লাইভ চলতেছে আমাদের, প্লিজ একটু আপনাকে ডাকবো, আপনি মাঝখানে কথা বলতে পারবেন। হ্যাঁ, ওকে তখন ক্যামেরা সাধারণ ক্যামেরা। হ্যাঁ, তখন আমি কি করলাম যে ওই খালার নিয়ে যাও, কয় না নীরব আপনি একটু পাঠাই দিয়ে। তখন আমি নীরব রেখেছি, তোর বোনে বাজারে যাই, মার্কেটে যাবে, মার্কেট করবো, হ্যাঁ তো যা। তো আমি আবার রিক্সা ভাড়া দিছি ওইখান থেকে আপনার ইয়ে পর্যন্ত কাঠুরিয়া বাজার পর্যন্ত 30 টাকা 30 টাকা, আপনার 60 টাকা, আর পানের দিছি আপনার 100 টাকা, এই 160 টাকা, আর হলো আপনার 1000 টাকা দিয়েছিল বাজার করে আনতে, 500 টাকা 59 টাকা। তা আমি ওরা পাঠাই দিছি, আমি তো আর জানি না যে এই ঘটনা। তখন আমি দোকানে বসা, সে চলে গেল আইসা, আমি তো জানি যে ওই চাবি কিন্তু ওর কাছে থাকতো একটা, আমার কাছে থাকতো একটা, বুঝতে পারছেন? তো এটা তো নিজের স্ত্রী যখন, তখন তাকে প্রমাণিত অভিষেক, তারপর আমার ভিতরে একটা সন্দেহ, মানে ধারণা ব্যবহারের প্রতি মানে ইয়ে দেখে আর কি, বুঝতে পারতেছেন? ব্যবহারে একটা মানে আমার কাছে কেমন তেমন লাগবে। আমি এটা বলছি যে তুই যদি কোনোদিন চলে যাবি না কইলা, তুই যদি বলস যে ভাই আমি তোমার ভাত খাবো না, আলহামদুলিল্লাহ, কিন্তু যে কোনো ব্যাপারে কোনো কিছু করে যদি তুই আমার এখান থেকে চলে যাস, তাহলে কিন্তু তোর আমি জেলের ভাত খাওয়াইছি, তো তুই 2 গোষ্ঠী সহ। যেটা আপনি বলছেন যে জেলের ভাত খাওয়াবেন, তাহলে আপনি যেহেতু বলছেন যে জেলের ভাত খাওয়াবেন, তারপর ওখানে আপনি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা জাজিমের নিচে রাখেন। আমার রাখতো এই টাকাটা পর আমি সন্ধ্যা 8টার সময়, এই টাকাটা আমি সন্ধ্যা 8টার সময় দুইটা সিএনজির টাকা 7 লাখ, এই জন্য এই জন্য ওই দিন রাত্রে, ওই দিন রাতে রাখি না, ওই দিন টাকাটা রাখছি না সকালে, বুঝতে পারছেন? তারপরে আপনি সে কিন্তু তখন দেখে নাই, যখন আমি টাকাটা রাখছি তখন সে দেখে নাই, কিন্তু আমি টাকাটা বার করে যখন গুনলাম তখন সে দেখলো। আচ্ছা, হ্যাঁ, তো দেখার পরে তখন তো 7 লাখ টাকা এক লগে বাইর করেন, হয়তো একটা বান্ডিল বাইর করে, একটা বান্ডিল বাইর করে, হ্যাঁ বুঝছি, টাকাটা জমা আমি জানছি টাকাটা সব ঠিক আছে কিনা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় না তুই না, বুঝতে পারছেন? টাকাটা ছিল আমার দোকানের ভিতরে
ইয়ার নিচে মানে কিছু জামালা ইয়া তো আছে ওর মানে গুদামের ভিতরে। আচ্ছা। হ্যাঁ, তো ওইখান থেকে আমি দেখলাম। তারপর সে চলে গেল, আমি বলতেছি তো কিরে 2 ঘন্টা হয়ে গেল, লোকটা গেল, আসে না। পরে ফোন দিলাম, একবার ফোনে গাড়ি ও এর ভিতরে দেখেন 8 তারিখে ওর মা চলে গেল, 2 তারিখ বাসা থেকে গন্ডগোল করিয়া। এই ভাড়াটাও আমি দিয়ে দিছি, ওইখানকার ভাড়াটা আমি। আসলে ডিটেলস অন্যদিকে যাচ্ছে, আমরা আমি বলছি। মূল আলোচনায় থাকি। এই আলোচনাগুলো মানুষ শুনছে, কিন্তু আপনি অনেক ইউটিউবে ইন্টারভিউ দিয়েছেন, ও অনেক ইউটিউবে ইন্টারভিউ দেখো, সামনাসামনি দিতেছি। না সামনাসামনি দুজনেরটা দেখছেন। আমি যতটুকু বুঝি ভার্চুয়াল মিডিয়াতে যখন কোনো জিনিস সোচ্চার হয়, ও আপনারটা দেখছে, আপনিও দেখছেন, জনগণও দেখছে। আমি আপনাদের দুজনের এক জায়গায় আনার উদ্দেশ্য হচ্ছে জিসটা বলা। কারণ কি, ওইসব পোর্টালে দেখা পাবলিক জেনে গেছে যে ঘটনা কি। আপনিও বহুবার বলছিলেন, কিন্তু মূল জিসটা আমি আসতে চাচ্ছি যে ও তারপরে চলে গেল, আপনি বাসায় আসলেন, আইসা আপনি কি খাওয়া দাওয়া করছেন? না, তখন আমি দোকানে বসেছি একজনকে, আমি বলি বন্ধু দোকানে, তো দোকানে থেকে বসায়া আমি আসছি রুমে। আমি বলি কি ব্যাপার, তো আমি রুম খুললাম মানে আমার যেমন কেমন একটা ডাউট হচ্ছে যে কি গেল। ফোন যখন দিছি কয় যাইতেছে আদা আসতেছে না, তখন একটা সন্দেহ, একটা ফোন ধরছে। শুধু এই মোবাইলটা আমি কিনছি 8 তারিখে, আমার 2টা মোবাইল এবং 31,000 টাকা। যে মোবাইলে আমার ওর যখন এই 20,000 10 লক্ষ টাকা যখন নেয়, তখন এই কালাম এই মোবাইলে ছবি উঠেছিল। এই ছবিটা মোবাইলে ছিল, ভিডিও ছিল, সবকিছু ছিল। ও যখন টাকা নেয় কালাম ছবি তুলছে, আপনি বলতেছে? না, টাকা নেয় না, যখন 10 লক্ষ টাকা বিয়ার মধ্যে দিতে হয়, ও তখন ওই ছবি তুলছিল। ওই মোবাইল 2টা মোবাইল ছিল, ওরা জিজ্ঞাসা আমার কাছে। আচ্ছা, এখন যে মোবাইলটা সে ব্যবহার করতেছে, এইটা আমার কিনা 11,000 টাকার মোবাইলের দাম। আপনি যাই না দেখেন, ফোন করে দেখেন, আমি এখন নাম্বার দিই। তারপর আপনি বাসায় করতে হয়, ওর নাম বলেন, আমরা আবারও অন্য আলোচনা, ওই আলোচনা আমরা শুনছি। তারপর বলতেছি ওর সামনে, আচ্ছা বুঝছি, ঠিক আছে, আপনাদের সবার সামনে বলতেছি। অবশ্যই। বলছি যে আপনি ডিটেলস বললে ওকেও ডিটেলস বলতে হবে, তখন ঝগড়া হবে, এগুলো জানে জাতি। তারপর আপনি এসে দেখেন, তারপরে টাকা নাই, টাকা হাত দিলাম না, প্রথম দেখছি কাপড় চোপড় নাই। তারপরে দেখলাম কি, হাত দিয়ে দেখলাম একটা টাকাও নাই। তখন আমি ওই যে খালা ছিল একজন, আরেকজন আমার আলু ডাকতো মহিলা। চাবি তো দুজনের কাছে থাকে। আমি ধরেন হচ্ছে গিয়ে তৃতীয় একটা জায়গা থেকে, এখন আপনার একটা প্রসঙ্গ আমাকে একটু বলতে দাও, আমি ধরেন তৃতীয় একটি জায়গা থেকে আমি বলতে চাই। আপনি একটু আগেই আপনার কথা প্রসঙ্গে বলছিলেন যে তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে জেলের ভাত খাইতে হবে, চাবি তো আপনার কাছে। আপনি যে টাকাটা সরাইয়া তার নাম দেন নাই, বা টাকাটা দেওয়ার সময় তো আপনি দেখেন না সে নিচ্ছে, না আমি দেখিনি, নিতে দেখেন না, তাহলে চাবিটা একটাও তো আপনার কাছে ছিল। তো এমনও তো যদি এখন অভিযোগ করে যে আপনি টাকাটা সরাই এখন ওর উপরে অভিযোগ দিচ্ছেন, সেই ব্যাপারে আপনি কি বলতে চান? সে যদি অভিযোগ করতেই পারে, মুখ কাছে এত কথা বলতেছে, কেউ করতে পারে, সমস্যা কোথায়? প্রমাণ হবে। আমি তো সেই টাকাটার মামলা দিই নাই। আচ্ছা, মানে ওই 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এবং ওর মায় যে টাকা নিছে, বাসা ভাড়া দিয়া ওইখান থেকে আনতে যেতে খরচ হয়েছে, যে ওই টাকার মামলা গিয়ে ওদের নামে হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমি ওর সাথে একটু কথা বলি। 1 মিনিট, আমাকে একবার আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তো যখন আপনার দেখলাম যে 8 তারিখে আমার মোবাইল দুটো চুরি হয়ে গেছে, বুঝতে পারছেন, প্রমাণ দিয়ে আগে সরানো হয়েছে। ওই ছেলেকে দিয়ে নাকি কিভাবে, আচ্ছা যে প্রমাণগুলো আগে সরানো হয়েছে। তো ঠিক 13 তারিখ যেদিন সে চলে যায়, ঠিক 13 তারিখ বিকেলবেলা সে চলে গেছে। তারপরের দিন আবার পুলিশ নিয়ে আসছে আমার বাড়িতে। আচ্ছা, পুলিশ নিয়ে আসার পরে পুলিশ সেটাকে ইনভেস্টিগেশন করছে যে কতটুকু কি সাজান কিরকম ব্যবহার করতো না করতো। সে পুলিশ কেন নিয়ে আসছে? এটা সে অভিযোগ দিচ্ছে যে আপনি মাইন্ড করেন, এরকম। আচ্ছা, তখন পুলিশের তো আপনার অভিযোগটা তো এলাকায় তদন্ত করতে হবে, এলাকায় না শুনে তোর মামলাটা নিয়ে অবশ্যই। যখন এসে এই এলাকায় যখন কিছু শুনছে, শোনার পরে তখন ওই দারগা সাহেব বলছে, দারগার নাম আছে, আপনি ফোন করে দেখেন। সব প্রমাণ এটা আদালত প্রমাণ করবে, আপনি আদালত প্রমাণ করছে। তখন এই কোনো না পাই বলছে যে আপনি ঠিক আছে, কালকে পরশু দিন আপনি থানায় আসবেন। না ভাই পরশু দিন পারবো না, বলেন আপনি কবে আসবো? ভাই আপনাকে আমি শনিবার দিন আসি। ঠিক আছে, শনিবার দিন ওরাও থানায় আসবে, আপনিও আসবেন। ওইখানে আমরা একটা ডিসাইড করে দেবো। ও কাল শেষ। ও কিছু পুরানা কাপড় চোপড়, ওই বস্তার ভিতরে তো নতুন কাপড় বইরে লেগেছে, আমি জানতাম না কিভাবে নিচে কাপড় তো নিচে, আমি জানতাম। আচ্ছা, তারপর তো লয়ে গেল। লয়ে যাওয়ার পরে মনে করেন ও কিছু পুরান কাপড় চোপড় চলে লয়ে গেল। এই তাহলে আমার যোগাযোগ বন্ধ, তার কোন নাম্বার আমার কাছে নাই। যে নাম্বারটা ছিল এই নাম্বারটা দিলে, তখন এই নাম্বার আবার পুলিশ ট্র্যাকিং করিয়া ওর মার মোবাইলে, বুঝতেনি, ওর মা উঠেছে, মাদুয়েল থেকে ওর সিমটা উঠে গেছে। ওর এটা পুলিশের মোবাইল ট্র্যাকিং করিয়া যে মাদুয়েল থেকে উঠেছে সিমটা,
বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ডিটেলস। হ্যাঁ আমি বলতেছি আমি সামান্য আচ্ছা বুঝতে পারছেন। হ্যাঁ না অবশ্যই বলবো এই জন্যই বলছি। বুঝতে পারছেন? তো নেওয়ার পরে মনে করেন যেদিন পিবিআই তদন্ত করার পরে এই যে এখন তদন্ত গেছে তখন এখানে পিবিআই কাছে সব বলছে এবং এইটাও বলছে ওর ভাইয়ের কাছে ছিল বস্তা আর ওর কাছে ছিল কাঁধে একটা বিলাই, এটা হলো পিবিআই কাছে তারা সাক্ষী দিছে সে যখন বাসার থেকে চলে গেছে। আচ্ছা এবার রাখো তুমি এখন তোমার তো বলার সুযোগ দেবে, তারপর বলা সংক্ষেপে করে নিয়ে আসছি। অপ্রাসঙ্গিক কথাগুলো বাদ দিয়ে ওনাকেও তোমাকে তুমি প্রথমে বললা যে তোমাকে যে কাগজটাতে সই নিছে সেই কাগজটা ছিল খালি। তোমার বলছি যে কাবিন নামার এটা রেজিস্ট্রি করে বিয়ে করলে বিয়েটা পাকাপোক্ত হইব। তারপরে উনি তোমার সামনে এখন বললো যে তোমার কয়েকটা লোকের উপস্থিতিতে হচ্ছে গিয়ে উনি তোমার 10 লাখ টাকা দিছে। এইটা কি সত্যি? এটা বলো তুমি। আমার লোক আমার 4 জন বলছে না, একজন তো বাবু, একজন তো বাবু। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওটা কার লোক? আচ্ছা না তুমি বলো, তোমারটা বলো। ওনারা যে সাক্ষী নেওয়ার দরকার নেই, তুমি বলো। এখন তুমি বলো। কেউ কিছু না। আচ্ছা ওরা বন্ধ করতে এই মেয়েটারে বন্ধ করতে আর একজন হলো আপনার আপনি কিন্তু এখন আমার সাথে আচ্ছা আবার বলতে দেন। আর ওই মামাটাও পাশাপাশি ভালো থাকতাম। আপনি তো অতিরিক্ত কথা বলতেছেন। এখন তো ওর কথাটা আমরা নিচ্ছি, এখন আপনি ওর কথার মধ্যে কথা ঢুকলে তো জাতি ওর কথাটা শুনতে পারবে না। ওরা বলতে দেন না, উনি বলছে এখন ওরে বলতে দেন, ওকে সুযোগ দেন। 40,000 তুমি আবার এখান থেকে বলো যে তুমি ওই যে আরে কথা বন্ধ করো না, বন্ধ হ্যাঁ। উনি যে তোমার যে কাবিনটা নিচ্ছে মানে করে তুমি সাদা স্ট্যাম্পে নিচ্ছে। আচ্ছা তো এখন ওইখানে উনি বলতেছে যে 4 জন লোক ছিল, ওই 4 জন লোক তোমার। এই ব্যাপারে তুমি কি বলতে চাও ক্যামেরায় বলো। 4 জন লোক, একজন হলো ওনার লোক আর 3 জন হলো আমার। ওনার লোকের নাম কি? ওনার লোকের নাম হচ্ছে বাবু। আচ্ছা 3 জন? 3 জন হলো, একটা হলো আমার বড় ভাই, আর হচ্ছে একটা আপন বড় ভাই নাকি? হ্যাঁ বড় ভাই। আচ্ছা আর হচ্ছে যে আপনার একটা আন্টি, উনি হলো আমরা পাশাপাশি ভাড়া থাকতাম আর কি। ওই আন্টি আর হলো একটা মামা, উনিও মানে আমার তো আম্মু বাসায় ছিল না, বিয়েতে আম্মু ছিল না, ওই মামাটাই ছিল। এই 4 জনের সই নিছে, আর একজন আমাদের 3 জন বলছে যে কোর্ট কাবিন হইব, এটা মধ্যে সই করো, দেন কোর্ট কাবিন করলে ভালো হবে, এই কথা বলছে। বৃহস্পতিবার দিন শুক্র শনি 2 দিন তো বন্ধ থাকে সরকারি, সেটা তো এখন নিয়ে কোনো লাভ নাই। এখন সই করে রাখো, এটা আমি রবিবারে যাই সই কইরা কইরা তোমার লেখো হ্যাঁ। কিন্তু আমার কোনো টাকা পয়সা দেয় নাই, আমার বলছে পরে দিব আর কি। উনি তো বলতেছে যে ওই 4 জনের উপস্থিতিতে টাকা দিছে। এখন তুমি যদি ওই 4 জনকে ধরো আনো, ওই 4 জনকে ওনার বিপক্ষে সাক্ষী দিবে? উনি তো টাকা পয়সা দেয় নাই। না, যেহেতু না দেয়, ধরো তুমি আমাকে কোথাও সাক্ষী বানাই না, আমার তো কোনো লাভ লস নাই, তাহলে যেটা সত্য আমি তো তাই বলা উচিত। ঠিক আছে, আর ওনারা কি সত্যিটা বলবে? বলবো না, যেটা সত্যি হয়েছে ওটা বলবো না। আচ্ছা তার মানে ও বলতে চাচ্ছে, আমরা এতক্ষণ দেখলাম যে শাহজাহান ভাই বললেন যে উনি 10 লক্ষ টাকা দিয়েছেন, ওই 4 জন দর্শক মানে সরি দুঃখিত, ওই 4 জন সাক্ষী হচ্ছে ওইখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি সাক্ষী বলছেন যে একজন ওনার এবং ওই 3 জন ওনার, কিন্তু ওই 4 জনই সাক্ষী দিবেন যে উনি কোনো টাকা দেননি। হ্যাঁ, তারপরে যে উনি আরো যে অভিযোগগুলো বললো ওই ব্যাপারে তোমার কি বলার আছে? আরো যে বললো যে আমার আম্মু আর আমি ওনাকে আগে বিয়ের প্রস্তাব দিচ্ছি, হ্যাঁ উনি আমার বলছিল যে আমি ওনার ছোট বোন, খালতো বোন, ওই বাসায় নিচে খালতো বোন বললাম। হ্যাঁ বলছে আমার বাহিরে পাঠাইবো, বাহিরে পাঠানোর কথা বললে আমারে ওই জায়গায় নিচ্ছিল। নিয়ে পরে একদিন বলতা হঠাৎ করে যে একটা ছেলে আসছে, তুমি এই কথাগুলো তো অন্য ইউটিউব চ্যানেলে তোমরা বলছো না? আমি যে জায়গাটা আসলে হচ্ছে জানতে চাচ্ছি, খুব দেখো সংক্ষেপে নিয়ে আসছি। উনি যে অভিযোগটা দিচ্ছে, যে একটা অভিযোগ আমরা কিন্তু খণ্ডন করলাম। কোনটা? উনি বলছে 10 লক্ষ টাকা তুমি মুসলেকা দিছিলা কারণ তোমার যে বিয়ে করবে। এখন তুমি বলতে চাচ্ছ যে না, যে 4 জনের সাক্ষী উনি দাবি করছে, এই 4 জন স্বীকার করবে তুমি কোনো টাকা পয়সা নেওয়া নাই। উনি আরেকটা অভিযোগ করতেছে যে যেই মোবাইলে ছবি তোলা হয়েছে ওই মোবাইলটা নাকি তুমি আগে সরাই ফেলছো, এটা কি সত্যি? এইগুলো আমি নেওয়ার যখন মোবাইলটা হারানো গেছে তখন আমি ঘুমিয়েছিলাম, সকালবেলা মোবাইলটা হারিয়ে গেছে। আর ও যে বলছে আমার আম্মু, হ্যাঁ যে ওই বিয়ের ভিতরে
ছিল আমার আম্মু বলছে যে তোমার কয়টা মোবাইল হারাইছিল? কয়টা মোবাইল হারাইছিল? মোবাইল কয়টা আছে আমি কিভাবে বলবো, কিন্তু আমি তো ঘুমেছিলাম। আবার তো তর্কে চলে যেতেছ। আমি তো ঘুমেছিলাম। মোবাইলের মধ্যে কয়টা ছিল? আমি তো ঘুমেছিলাম, আমি জানতাম তো মোবাইল কোন সময় হারাইছে। আমার হারাইছে মোবাইল ভুল করে ওর বাসায় নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে আবার ইজ্জত নিয়ে আমরা সংক্ষেপে আসতেছি, তাহলে উনি এখন কিন্তু ওই যে 7 লাখ টাকা হারাইছে ওইটা হচ্ছে যে দিচ্ছে না, অভিযোগ দিচ্ছে না। উনি অভিযোগ আমিও প্রশ্ন করছি, আচ্ছা আমিও প্রশ্ন করছি, উনি যেভাবে আনুক ওনার যোগ্যতা আছে, ভিক্ষা করে আনুক, চাইয়া আনুক বা কেউ তাকে সাহায্য করে ওইটা উনি পারছে বলে আনুক। আজকেও আমার কাছে, আচ্ছা আমরা সেই তর্কে যাচ্ছি না। আমি 1 মিনিট, আমি একটা দেখেন, আমি একটা বই লিখেছি, আজকে 2 লক্ষ টাকা আমার বইয়ের থেকে আসছে আজকে। তো এখন আমরা যে বইটা লিখেছি এই খেলায় উঠছিল কেমন ছিল জল্লাদ জীবন, সেখান থেকে আজকে 2 লক্ষ টাকা পাড়ায় দিয়ে আসছে। তাহলে তুমি কি, আমরা শেষের দিকে চলে আসছি, আমরা একটা উনি অভিযোগ করছে যে ওই টাকাটা তোমাকে লিখিত দিছিল তোমাকে বিয়ে করার জন্য যে ভরণ পোষণ, ওই টাকার প্রতি ধরো মুসলেকা নিছে। এটা আমি মনে করি যে ধরো তোমার স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কাবিনের টাকা আছে, এই আছে সে আছে, তুমি নিতেই পারো। তারপরে ধরো হচ্ছে গিয়ে উনি এটা নিয়ে অভিযোগ করে মামলা করছে, এটা আদালত বিচার করবে না। আমি সেই অভিযোগ মামলা করি, অভিযোগ না, এটা হলো প্রতারণার মামলা, জালিয়াতি প্রতারণা। আচ্ছা জালিয়াতি প্রতারণা। একটু আগে আপনি কিন্তু বলতেছিলেন যে তাকে আপনি একটা মুসলেকা নিচ্ছেন এই কারণে যে সে আপনাকে ছেড়ে যাবে না, বা অথবা আপনি তাকে বিয়ে করবেন চলে যায়। শেষ করি, হ্যাঁ তাহলে আমার টাকা সব একটু আগে দিয়ে দিন। আচ্ছা আমি শেষ করি। আপনি যেটা বলছেন একটা মানুষ মুসলেকা কি নেয়, যে ভাই আগামী দিনে আপনারা মারামারি করবেন না, এখানে মুসলেকা দেন। যদি এরকম মুসলেকা গুলো তো এরকমই হয় যে বা আমাকে ছেড়ে যাবেন না, মুসলেকা কখনো প্রতারণায় যায় না। আমি মনে করি কিন্তু আদালত আমার চেয়ে অনেক অভিজ্ঞ, আচ্ছা যাই হোক আদালত আমার চেয়ে অনেক অভিজ্ঞ বিজ্ঞ, এটা ওনারা ডিসাইড করবে, কোর্ট ডিসাইড করবে। আমি আর আপনি ডিসাইড করার না, আপনি মামলা করতেই পারেন, আপনার নাগরিক অধিকার আছে। 1 মিনিট, আমি মুখে যাই বলি না কেন, সে যাই বলে না কেন, বিচার করবে কোর্ট, আদালত। সেটা আদালতে চলে গেছে, সে যদি বলতেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আসতাম না এখানে। কিন্তু এখন একটা সুন্দর জিনিস হয়েছে, আপনি সামনাসামনি কিছু কথা বলছেন, সেও সামনাসামনি কিছু কথা বলতেছে। তো তোমার কি আর এতক্ষণ যে উনি বললো আমরা কাঁদা ছুড়াছুড়ি ধর নোংরামি কথা না বলে, উনি এখন একটাই অভিযোগ, তুমি মুসলেকা দিয়া ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলা, এখন সেই 10 লক্ষ টাকা উনি দাবি করতেছে বা উনি এটার প্রতারণা আখ্যাই দিচ্ছে। তোমার কাবিন কয় টাকা? 5 লক্ষ টাকার কাবিন। আমার কাছে প্রমাণ আছে তো যে আমারে ফাঁসাই দিব, আমি চলে আসলে যে তুমি সেটা না, তুমি সেটা মামলা করবা, সেটা আদালতে দিবা। আমার কথাটা অবশ্যই তুমি বলো, আদালতে পেশ করবা। তোমারটা তুমি আদালতে পেশ করবা, সমস্যা কোথায়? সেটা আমি ওর কাছ থেকে এরকম টাকা ঠিক আছে, আমি তোমার সাথে প্রতারণা করছি সেটা না, সেটা ধরো এই আলোচনা তোমরা বিভিন্ন জায়গায় বলছো। এবার আপনি চুপ করেন, আমার শেষ করতে না, তুমি এখন তুই তুকারি করতে পারো না, কারণ তোমার সাথে তার সম্পর্ক না। ও তো সবগুলো মিথ্যা কথা, একটা কথা যদি সত্যি তুমি যদি তুই কও তাহলে তোমার ওনার প্রতি তোমার এখনো প্রেম আছে। তুমি উনি এখন তোমার সাথে ভালোবাসা করছে, উনি এখন তোমার সাথে করে বিয়ে করছে, আমার ভয় দেয়। তাহলে তুমি তুই তুকারি করো না। ও সে এখন সম্মান নিয়ে কথা কইতেছে, তুমি সম্মান নিয়ে কথা বলো। এটা আমার অনুরোধ। আদালতে বিচার দিয়েছে, আদালত করবে। তোমার প্রমাণটা তুমি আদালতে, তোমার আর কিছু বলার আছে? আমি আদালতে আর কিছু বলার আছে তোমার? তোমাকে একদিন বলার সুযোগ হয়েছে, তুমি এতক্ষণ বলতেছিলা বা ধরাই করতেছিল। একটা জিনিস হচ্ছে তোমার 5 লক্ষ টাকা কাবিন, আর অন্য তুমি তো কোনো মামলা টামলা করো নাই তার বিরুদ্ধে। মামলা করছে, কি মামলা করছে? প্রতারণা, যৌতুক। আমি বলি টাকা পয়সা চাই, ওরা বলতে দেন। হ্যাঁ টাকা পয়সা চাই তো মাইন্ড করতো। এই মামলা করছি, হ্যাঁ করার পরে ও আমার উকিলের মানে ফোন টোন দিয়া রাত 2টা লাই 3টা লাই ভয় দেয়, অত জলতে হলো জল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম ফোন দিয়ে আমি উকিল আমার মামলা ছাড়ে দিছেন, আমার কাছে টাকা পয়সা নেই কিছু নেই, দেখা কি আমি মামলা আমি করতে পারতাছি না। ওই উকিলও মামলা আমার ছাড়ে দিছে, কম ই করতো। আচ্ছা বুঝতে পারছি। মানে আমি কি করবো আমার এটা বলেন, যে ওর কি ওই যে জল্লা দেখা হয় সবকিছু পার হয়ে যাবো, আর ও আমার উল্টা ব্ল্যাকমেল করে আমার সাথে প্রতারণা করে আমার বিয়া করছে, উল্টা নয় আমার মামলা দিছে এই মামলার দায় এড়ানোর জন্য। এই জন্য মানে উল্টা মামলা দিছে আমাদের। এটা কি, এটা আমাদের দল, যে আমরা টাকা পয়সা আমার বলে আগে বিয়ে হয়েছে, এগুলো প্রমাণ দেখাক, আর কোন ছেলেদের আমি আইন এটা প্রমাণ দিবে আদালত। তুমি তোমার অভিযোগ বলছো। আর কি কোনো কথা বলার আছে তোমার দর্শকদের উদ্দেশ্যে? আমার কাছে প্রমাণ আছে, আমি যে টাকা পয়সা খাই নেই, হ্যাঁ
আর ওই যে বলে আমার 16 সিট কাপড় চাপড় দিচ্ছে নাকি যে ওগুলা তোমার কাছে প্রমাণ আছে বা দিতেছে আচ্ছা সুপ্রিয় দর্শক সব বলছে ও আমি তুমি কি আরো কিছু কাগজ ছোড়াছুড়ি তোমরা অনেক ইউটিউবে করছো বিভিন্ন পোর্টালে আমরা দেখছি তুমিও বলছো তাইও বলছে এখন আমরা যেই জায়গাটায় আসছি এখন আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দিতে চাই সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে দুজনকে আমরা মুখোমুখি করেছি এটাই হয় যখন একজন স্বামী স্ত্রী একটি ঘরের ভিতরে থাকে তাদের মধ্যে অনেক ঘটনা অনেক কথাবার্তা হয় অনেক গরমিল অমিল হয় দিন শেষে আবার তারা একটি ছাদের নিচে থাকে কিন্তু এই যে আমার দুই পাশে দুজন মানুষ বসে আছেন তারা বিভিন্ন কারণেই আজকে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করবে ধরেন নানা ধরনের নোংরা কথা তৈরি হবে নানা ধরনের সত্য মিথ্যা অভিযোগ হবে তারপরে আমরা চেষ্টা করেছি জল্লাদ শাহজাহানের মুখ থেকে তার অভিযোগগুলো শোনার এবং সাথীকেও কয়েকবার আমি অনুরোধ করেছি তার কথা বলার সে তার বক্তব্য রেখেছে সাথী তুমি কি আরো কিছু বলতে চাও আমি ওনাকে অফ করেছি তুমি যদি আরো কিছু বলতে চাও কিছু বলতে পারো আমি বলতে চাই যে বলছে না যে আমি যেদিন চলে আইছি আমি নাকি টাকা পয়সা না ওই অভিযোগ ক্যান্সেল করছো ওই অভিযোগে তোমার কিছু দেয়নি সারা দেশে মানুষে জানে